আমাদের শরীরে প্রেশার হঠাৎ করে কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া দুটোই কিন্তু খুবই ক্ষতিকর। কিন্তু আবার অনেকেই আমরা ভাবি যে হাইপার টেনশনের সাথে হাই ব্লাড প্রেশারের কি কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তর দিতেই আজকের হেলথ কথার এপিসোড নিয়ে আমি সংযুক্তে চলে এসেছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। আসুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর অঙ্কুর বড়ুয়া, পাবলিক হেলথ প্রফেশনাল। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার স্যার, আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রেশার মাপার ব্যাপারটা তো অনেকের বাড়িতেই রয়েছে এবং ডেইলি লাইফস্টাইলের জন্য টুকটাক টেনশন তো আমরা সকলেই নিয়ে থাকি। কিন্তু আজকের বিষয়টা যেটা আমাদের যে হাই প্রেশার এবং হাইপার টেনশন, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, তো প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে যে হাই ব্লাড প্রেশার বলতে কি বোঝায়? হাই ব্লাড প্রেশার বলতে আমরা যেটা মানে ডাক্তারি পরিভাষায় যেটা আছে 140/90 আর কি প্রেশার, মানে 140 সিস্টোলিকটা যখন হার্টটা পাম্প করছে ব্লাড, আর 90 হচ্ছে যখন হার্টটা রিল্যাক্স করছে আর কি। তো 140/90-র ওপরে গেলে আমরা ধরে নিই যে প্রেশারটা এবারে ইনক্রিজ করছে আর কি। তো সেটা ধরুন যে একবার দিনে এক দুবার হলো, সে এমনি ফ্লাকচুয়েশন হতেই থাকে আর কি। আমাদের মানে ব্লাড প্রেশারটা কোনো সময় কনস্ট্যান্ট থাকে না আমাদের শরীরে। এবারে মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউন করছে, সেটা সমস্যা নয়। কিন্তু আমরা যদি দেখি যে এক মাস ধরে রিপিটেটিভ কিছু মানে ব্লাড প্রেশারটা মনিটর করা হলো, সেইখানে দেখা যাচ্ছে যে মানে প্রোগ্রেসিভলি ওটা হয় 140/90-র ওপরে থাকছে, নাহলে আরো বেশি উঠে যাচ্ছে আর কি, একটা টেন্ডেন্সি থাকছে। তখন আমরা ওটাকে মানে ডায়াগনোজ করি যে হাইপার টেনশন। তারপরে আর কি ট্রিটমেন্টটা শুরু হয় আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই হাইপার টেনশন এর আগে একটা স্টেজ থাকে, যেটাতে হচ্ছে যে মানে ওই প্রেশারটা একটু হাই রয়েছে, আবার ওটা নর্মাল হয়ে আসে, একটা টেন্ডেন্সি থাকে যে পরে হয়তো ওটা হাই হয়ে যাবে আর কি। তো তখন আমরা লাইফস্টাইল মডিফিকেশনটা করে ম্যানেজ করি, তখন কিন্তু মেডিসিন দেওয়া হয় না। স্যার, মানে বুঝতেই পারছি যে অল্প বিস্তর একটু যদি ব্লাড প্রেশার আপ ডাউন করে তবে সেটা নিয়ে খুব একটা প্যানিক করার কিছু নয়। কিন্তু যেটা বললেন যে প্রেশার যদি খুব বেড়ে যায় তাহলে সেটা হাইপার টেনশন হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে যদি একটু বোঝান যে মানে এই ডায়াগনোসিস বা এই ট্রিটমেন্টটা কিভাবে করা হয়। এটা প্রথমে হচ্ছে যে আমরা ডায়াগনোসিসটাই যাব আর কি। ডায়াগনোসিসটা যেটা বলছিলাম যে ধরুন যে আমাদের অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একটা ওই ব্লাড প্রেশারের কি বলে মনিটরিং করা দরকার আর কি, যদি সম্ভব হয়। অনেক মানে বিদেশে ওটা করাই হয় আর কি, আর আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে করা হয়। ওটা একটা মানে লগ বুকের মতো মেনটেন করা হয় আর কি। মানে ছোটবেলা থেকে ব্লাড প্রেশারটা দেখা হয় যে প্রোগ্রেসিভলি ওটা হায়ারের দিকে চলে যাচ্ছে কিনা। যাদের টেন্ডেন্সিটা থাকে হায়ারের দিকে যাওয়ার, তখন কি করতে হয় যে আগে থেকেই প্রিকশন নিতে হয়। তো এই একটা জিনিস আছে। সেই জন্য কি হয়, যখন আমাদের আর কি কোনো সময় দেখা গেল যে ব্লাড প্রেশার মাপতে গিয়ে একটু হাই আসলো, তো পেশেন্টরা আমাদের কাছে চলে আসে যে এরকম ইয়ে হয়ে গেছে, হাই এসে গেছে হঠাৎ করে, বুঝতে পারছি না কি হলো না হলো। তো তখন আমরা যেটা বলি যে অ্যাকচুয়ালি যেটা WHO ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার মাপবার সময় আর কি প্রথমে যখন পেশেন্ট আসে তাকে 10 মিনিট মতো ওয়েট মানে রিল্যাক্স করাতে হয় আর কি। মানে বাইরে থেকে এলো, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার নিলাম, তখন কিন্তু হাই আসতে পারে। এবার সে 10 মিনিট রিল্যাক্স করলো, তারপরে একটা প্রেশারটা নেওয়া হলো, এবং সেটা বেশিরভাগ আমরা চেষ্টা করি ম্যানুয়ালি নিতে, স্ফিগমোম্যানোমিটার দিয়ে নেওয়া। তো সেটা অনেকটা অ্যাকিউরেসিটা বেশি থাকে আর কি। এবার সেইটা দিয়ে প্রথম যে রিডিংটা নেওয়া হলো সেটা কিন্তু রেকর্ড করা হয় না আর কি, সেটা আমরা রিজেক্ট করি। তারপরে 3 মিনিট পরে আরেকটা রিডিং, আবার 3 মিনিট পরে আরেকটা রিডিং আর কি। এবার যে দুটো রিডিং হলো এইটার অ্যাভারেজটা আমরা নোট করে রাখি আর কি। তা এইটা যে কোনো দিন ও প্রথমে যেই টাইমে এলো সেটা একটা হয়ে গেল, সে হয়তো সকাল দুপুর বিকেল যে কোনো টাইমে একটা এলো, সেটা আমরা টাইমটা নোট করলাম, ডেটটা নোট করলাম, আর এই রিডিংটা থাকলো। পরে আমরা চেষ্টা করি কি সকাল দুপুর বিকেল তিনটে মানে স্লটে আর কি ওই রিডিংটাকে আরেকবার রিপিট করতে। সবসময় কি হবে যে প্রথম রিডিংটা রিজেক্ট হবে, 3 মিনিট পরে আরেকটা রিডিং হবে, আবার 3 মিনিট পরে আরেকটা রিডিং। তাহলে একটা লোকের ব্লাড প্রেশারটা মেজার করতে কিন্তু প্রায় 20 মিনিটের মতো লাগা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব বিজি ক্লিনিকে থাকা অনুযায়ী সময় অতটা করা হয় না।
তো অ্যাটলিস্ট আমরা দুটো রিডিং নিই আর কি, যখনই দেখি যে একটু বেশি হাইটাই রয়েছে এরকম ব্যাপার। তো এরকম করার পরে আবার সেই 4 উইকস পরে আরেকটা সেটে, সেটা সকাল দুপুর বিকেল যে কোনো টাইম একটা নেওয়া হয়। তো এই যে রিডিং গুলো হলো 3টে দিন 4টে দিন, তার সঙ্গে ওই 1 মাস পরেরটা, এইগুলোর অ্যাভারেজটা যদি সবসময় দেখা যাচ্ছে যে 140/90 ওপরে আছে, তখন ডায়াগনোসিস হবে যে এটা হাইপার টেনশন আর কি। তো স্যার হাইপার টেনশনে মানে হাই প্রেসারে যেরকম ওষুধ থাকে, হাইপার টেনশনের জন্যও কি সেরকম ওষুধ রয়েছে? হ্যাঁ, ট্রিটমেন্টটা কিভাবে? অ্যাকচুয়ালি মানে দেখতে গেলে আমরা আগে যেটা ছিল যে মানে বেশিরভাগ আমরা ভাবি যে বয়সজনিত কারণে ব্লাড প্রেশার, মানে ওই আর্টারিগুলো আমার মানে হার্ডেন হয়ে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি চলে যাচ্ছে, যার জন্য প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটাই নর্মালি আমরা জানি আর কি। তার মধ্যে আবার অনেক সময় যদি অন্যান্য উপসর্গ থাকে, লিপিড প্রোফাইল ডিস্টার্ব আছে কিংবা এই ডায়াবেটিস হচ্ছে, তখন হয়তো আর্টারিগুলো আবার ছোট ছোট জ্যাম হয়ে যেতে পারে, ওর ভিতরে ক্লগিং হতে পারে, সেখানে আবার প্রেশারটা বেড়ে যাবে। আরেকটা হয় কি, ওই বয়সজনিত কারণে আর্টারির ওয়ালটা আবার পাতলা হয়ে যায়, এবার পাতলা হয়ে গেলে সেখানে অ্যানুরিজম বেলুনের মতো ফুলে উঠবে, সেখান থেকে আবার মানে বার্স্ট করতে পারে আর কি, সেই সব থেকে স্ট্রোক টোক এগুলো হতে পারে। তো এখন সেই জন্য কি করা হয় যে আমাদের ওই ইয়েটা আর কি, মানে ওই ব্লাড প্রেশারটা ওই জন্য রেগুলার আর কি আমাদের মনিটর করাটা খুব দরকার, যাতে ওই প্রবলেমটা আমরা না যাই আর কি। সেটাই হচ্ছে মানে সাধারণ লোককে সেটাকে বোঝাতে হবে আর কি, মানে ওরা বুঝতে পারে না যে কখন আমরা মেজার করব কখন করব না আর কি। তো এটা যদি মানুষটা ভালোই থাকে তাহলে মানে যে কোনো লোকের আর কি সম্ভব হলে পরে মাসে একবার করে নেওয়া উচিত আর কি। আর যদি এমনি মানে বেশি প্রবলেম থাকে তাহলে সপ্তাহে একবার করে, বিশেষ করে বয়স্কদের আর কি। আপনি বললেন ঠিকই যে অন রেগুলার বেসিস আমাদের নিজের প্রেশারটা চেকে রাখা উচিত, কিন্তু আবার অনেক যে সময়ের জন্য বা অনেকে জাস্ট এমনি ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে এই যে ডিজিটাল যে মেশিনস গুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করেই হয়তো প্রেশারটা মেপে নিলেন। তো এই ডিজিটাল মেশিনস গুলো ঠিকঠাক প্রেশার দেখানোতে কতটা নির্ভরযোগ্য একটু জানতে চাইব। আমার নিজের যে এক্সপিরিয়েন্স, আমি দেখলাম যে ডিজিটাল মেশিনগুলো মানে ওই হসপিটালে থাকলে, হসপিটাল নার্সিং হোমে কিন্তু রেগুলার ওগুলোকে ক্যালিব্রেশন করা হয়, সেই জন্য সেখানে মোটামুটি ঠিকঠাক রিডিং দেয়। কিন্তু বাড়িতে তো আমরা অনেক সময় ক্যালিব্রেশন করি না, একবার কেনা হলো তারপরেই রয়ে গেছে আর কি, জানিও না যে ওটা ঠিকঠাক চলছে কি চলছে না। তো আমার কাছে মানে ম্যাক্সিমাম পেশেন্ট আসে ওরকম ওই ডিজিটাল দিয়ে দেখে খুব ভয়ে যে অনেক হাই হয়ে গেছে চলে আসলো, তারপর যখন আমি মানে ক্লিনিকে ওকে রেস্ট নিয়ে তারপরে রিল্যাক্স করিয়ে তারপরে ম্যানুয়ালি মেপে টেপে দেখলাম, তখন দেখছি যে আবার নর্মালি রয়েছে আর কি। তো এই একটা ব্যাপার আছে, যাতে আমার মনে হয় যে যদি রেগুলার ক্যালিব্রেশন হয় আর ভালো কোম্পানির হয়, ভালো ব্র্যান্ডের, রেগুলারলি ক্যালিব্রেটেড হয়, তাহলে সেটা ক্লোজ যাবে আর কি। কিন্তু ওই মানে অন্যান্য ছোটখাটো কোম্পানির নেওয়া হলো, সেগুলো ক্যালিব্রেশন হচ্ছে না, সেগুলো কিন্তু অনেক সময় মানে উল্টোপাল্টা রিডিং দেখায় আর কি, হয় খুব হাই নয় খুব লো, মানে কোনো লজিক নেই ওগুলো। আর এখনকার দিনে আরো কিছু বেরিয়েছে, রিস্টে লাগানোর জিনিস, ফিঙ্গার টিপে লাগানোর জিনিস, এইগুলো কিন্তু অতটা অ্যাকিউরেট নয় আর কি, এর মেথডটাও ঠিক না। কিন্তু যেটা ডিজিটাল আমাদের যে ইয়েগুলো আছে, মানে ব্লাড প্রেশার মেজারিং দিয়ে যেগুলো আমরা এখানে কাফটা লাগাই, মানে হার্টের লেভেলে আর কি, লেফট সাইডে, সেইগুলো অনেক অ্যাকিউরেট আর কি। স্যার আপনি নিজেও একটু আগে বলছিলেন যে ছোটখাটো কিছু লাইফস্টাইল চেঞ্জেস করলে, মডিফিকেশনস আনলে হয়তো আমরা হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের মতো সমস্যাগুলো অ্যাভয়েড করতে পারি। তো কি কি পরিবর্তন আনা যেতে পারে আমাদের ডেইলি লাইফে? ডেইলি লাইফে ধরুন যে মেন জিনিসটা আগে মানে সাধারণ মানুষের যেটা হয় যে টেনশনটা খুব হয়ে যায়, মানে মাঝে মধ্যে খুব স্ট্রেস নিয়ে ফেলে, এইটা একটা ব্যাপার থাকে। তো স্ট্রেসটা কমাবার জন্য হচ্ছে আমাদের রেগুলার একটু প্রাণায়াম করতে হবে, তারপরে একটু ধ্যান করা উচিত, মেডিটেশনটা, তারপরে হচ্ছে যোগা কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো এই 3টে জিনিস কিন্তু রেগুলার একটু মানে যতটা ফ্রিকোয়েন্টলি পারা যায় করা উচিত। তবে অ্যাট এ টাইম বেশি ডিউরেশনের দরকার নেই, মানে ধরুন যে আমাদের তো কনসেন্ট্রেশন লেভেল 20 মিনিটের, 20 মিনিট কাজ হলো, তারপরে 10 মিনিটের ব্রেক। এই 10 মিনিটে আমরা 2 মিনিট প্রাণায়াম, 4 মিনিট মেডিটেশন, 4 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা যোগা, এটা করতে পারি আর কি। সারাদিনে কিছুটা এক্সারসাইজ, কিছুটা হেলদি খাবার, কিছুটা মাইন্ড রিল্যাক্সেশন করলেই আই থিঙ্ক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলেন আমাদের সাথে। তবে আমাদের দর্শকদের তরফ থেকেও কিছু প্রশ্ন রয়েছে আজ আপনার জন্য। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। আমার নাম শর্মিতা ব্যানার্জি। লো বিপি হলেও কি হাইপারটেনশন হতে পারে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি না মানে
অনেকের দেখবেন যে ওরা বলবে যে আমার মাথাটা মাঝে মধ্যে হালকা হয়ে যায়, মাথাটা একটু ঘোরে, টাল খাই, এরকম একটা ব্যাপার মাঝে মধ্যেই হয় ওদের। তো ওদের অ্যাকচুয়ালি নেচারটাই তাই, ছোটবেলা থেকেই হয়তো একটু সোডিয়াম পটাশিয়ামের সমস্যা রয়েছে আর কি। তো লো সোডিয়াম কিংবা লো সোডিয়াম থাকলে এরকম একটু টেন্ডেন্সিটা থাকে আর কি। তো সেটা কি হলো যে এবারে আমরা ওই ছোটবেলার দিকে তো প্রেশারটা লো আছে, ঠিক আছে, ধীরে ধীরে যখন বয়স বাড়বে তখন আর্টারিটার ফ্লেক্সিবিলিটিটা কমে যাবে, ওটা অ্যাকচুয়ালি একটু হার্ড হয়ে যাবে। এবার যেই আর্টারিগুলো স্টিফ হয়ে গেল তখন কিন্তু ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে। তারপরে যদি তার লাইফস্টাইলটা ঠিক না থাকে, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, কোনো এক্সারসাইজ করছে না, তারপরে স্ট্রেস খুব বেড়ে গেছে, তখন দেখা যাবে যে তার আর্টারির মধ্যে আস্তে আস্তে ওই প্লেক ফর্মেশন হচ্ছে, মানে অল্টার্ড লিপিড প্রোফাইল হয়ে কিছু ফ্যাটি ডিপোজিট হতে থাকবে। তারপরে আর্টারিগুলো হয় ন্যারো হয়ে যাবে, আর না হলে হয়তো এজিং এর জন্য থিন হয়ে অ্যানিউরিজমের টাইপের যেতে পারে আর কি। তো এই যে প্রবলেমগুলো হবে তখন ধীরে ধীরে কিন্তু ভবিষ্যতে যদি মনিটর না করা হয় প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। তো এজিং এর জন্য একটা স্টেজ থাকবে যখন প্রেশারটা নর্মাল হয়ে যাবে বিকজ অফ এজিং অনলি, তারপরেও আবার মনিটর করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো ওদেরকে আর কি রেগুলার, মানে বয়স হয়ে গেলে, বিশেষ করে 50-র ওপরে হয়ে গেলে, মানে 3 মান্থস পরে পরে একটুখানি ডাক্তারকে দেখিয়ে নেওয়াটা ভালো আর কি, মানে জাস্ট এমনি জেনারেল চেক আপ আর কি। তাহলে পরে অনেক দিন ঠিক থাকবে আর কি। এগুলো আমরা যদি আগে থেকে ধরে নিই তাহলে আর রিস্ক ফ্যাক্টর তো, মানে আর কমপ্লিকেশনস গুলো তো আর হবে না, নাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, তারপরে কিডনি ড্যামেজ, এগুলো তো হতেই পারে, তারপরে ওই সেক্সুয়াল ডিসফাংশন, এইসব হচ্ছে কমপ্লিকেশন আর কি। তো এইগুলো আমরা তো অ্যাভয়েড করতেই পারি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন, শিবানী ঘোষ বলছি, অল্প বয়স থেকে কি হাইপারটেনশন হতে পারে? এটা অ্যাকচুয়ালি ওই ছোটবেলা থেকে আর কি ব্লাড প্রেশারটা মনিটর করলে তখন ধরা পড়বে আর কি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, মানে সেকেন্ডারি হাইপারটেনশন হয় ডিউ টু সাম আদার রিজন আর কি। মানে কিছু টাইপের ক্যান্সার হতে পারে, কিংবা কিছু আমাদের ওই অ্যাড্রিনালিন সিস্টেমে কিছু প্রবলেম থাকলে তখন অনেক সময় কিন্তু ছোটবেলা থেকে মানে ব্লাড প্রেশারটা হাই থাকতে পারে আর কি। তো সেটা মানে যখনই মানে বাচ্চাটার আসলো আর কি, ছোটবেলা থেকে তো পেডিয়াট্রিশিয়ানরা দেখেন, তো তখন থেকে ওই ব্লাড প্রেশারটাকে মনিটর করলে মানে আগেই ধরা পড়বে যে কি সিচুয়েশন আছে আর কি। ওদের কিন্তু লাইফ টাইম মোটামুটি ট্রিটমেন্ট নিতে হয় আর কি। ওটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। নর্মালি আমরা এতক্ষণ যে হাইপারটেনশন নিয়ে কথা বললাম, ওটা বেসিক্যালি এসেনশিয়াল হাইপারটেনশন, যেটার মানে কারণ অ্যাজ সাচ খুঁজে পাওয়া সেরকম যায় না আর কি। মানে প্রাইমারি হাইপারটেনশন, সেটার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু একটার থেকে যে এটা হচ্ছে সেটা নয়, মানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একসঙ্গে কাজ করে তারপরে ক্রিয়েট করছে আর কি। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস লাইফস্টাইল, তারপর একটা ডায়েট হচ্ছে, তারপর ল্যাক অফ এক্সারসাইজ হচ্ছে, তারপর স্ট্রেস হচ্ছে, এই সব জিনিস আসি। তার সঙ্গে একটু ফ্যামিলিয়াল ব্যাপারটাও থাকে, সেটা হচ্ছে বাড়িতে যদি খুব স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার থাকে তখন কিন্তু বাচ্চাদের ছোটবেলা থেকেই প্রেশারটা বেশি থাকে আর কি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমাদের সাথে এতগুলো গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য, এবং আমাদের দর্শকরা যারা হাইপার টেনশন বা হাই প্রেশারের সমস্যায় ভুগছেন তাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের আরও যা যা প্রশ্ন থাকবে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ও এরকমই হেলথ কথার আরও এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।